আপনাদের সিলেবাসটা খুব বিশাল। এটা কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম টাইম জানি না। অনুযায়ী আহ, অনেক বেশি বড় সিলেবাস আমাদের। হ্যাঁ, অনেক টাইম বেশি সিলেবাস। তাই না? সিলেবাস এই কারণে বড় যে আপনাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন দুইটা আসে। ঠিক আছে। যদি মাস্টার্সের মতো হতো যে শুধু চারটা বা পাঁচটা ব্রড কোশ্চেন লিখেন, সেক্ষেত্রে আপনাদের সিলেবাসটা খুব ন্যাচারালি ছোট হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে যেহেতু এই বিষয়টা নাই, তবে সেই ক্ষেত্রে আপনাদের সিলেবাসটা খুব জেনারেলি খুব বড়। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, এটা হলো একটা বিষয়। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা স্পেসিফিক কিছু টপিকের দিকে ফোকাস করে আমাদের আলোচনাটা রাখি। এতে হয়তো আপনাদের কিছুটা সুবিধা হতে পারে, তাই না? জি ওকে। স্যার। হুম। এটাই। তো আহ আমরা একেবারে প্রথম দিকে যাই। ঠিক আছে। প্রথম চ্যাপ্টারটা আমরা আসলে কি কি আলোচনা করেছি? আমরা কিন্তু আহ, আমি একটু কোর্স কন্টেন্টটা একটু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কোর্স কন্টেন্টটা যদি একটু দেখতে চাই, সেখানে আহ, দাঁড়া, সামাজিক ইতিহাস এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পারতেছি। Very good. আহ, আমাদের প্রথম এখানে দেখা টপিক যাচ্ছে হলো। যে পিডিএফটা স্যার লোড নিচ্ছে, ভিউ হচ্ছে না এখন। আচ্ছা, সবাই দেখেন। আহ, এখনো লোড হচ্ছে? জি স্যার। এখনো হয় নাই? জি না স্যার। ঠিক আছে, আমি আবার একটু চেষ্টা করি। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। আমরা এই কোর্সের নাম হচ্ছে সামাজিক ইতিহাস এবং বিশ্ব সভ্যতা। আপনারা খেয়াল করে দেখতে পারেন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইতিহাসের অংশ আর একটা হচ্ছে সভ্যতার অংশ। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের পুরো আলোচনাগুলো খেয়াল করেন, আমরা কিন্তু একটা মেজর অংশ বা বলতে পারেন যে প্রায় অর্ধেকের বেশি বা অর্ধেকের অংশ আমরা কিন্তু সামাজিক ইতিহাসে রেখেছি, এবং বাকি সময়টা আমরা ব্যয় করেছি সভ্যতাগুলোর ক্ষেত্রে। আহ এখন সভ্যতাটা হচ্ছে এমন বিষয় যেগুলো মানে ইতিহাসের একেবারে স্পেসিফিক গতিধারাগুলো বলতে হচ্ছে তো অনেকটা কঠিন। তো আমরাও কোশ্চেনের দিক থেকেও ঠিক এইভাবেই আমরা এটা বোঝার চেষ্টা করব যে আমরা টপিক ওয়াইজ কিরকম কোশ্চেন হতে পারে। ঠিক আছে। এখন জি স্যার। আমরা যদি আহ আহ, ইতিহাসের ধারাবাহিকতায় সেটা দেখতে চাই, সেটা দেখেন আমাদের সামাজিক ইতিহাসের পরিচিতি, এটা একটা প্রথমকার লেসন যেখানে আমরা ইতিহাস কি, ইতিহাস ইতিহাসের আহ, মানে প্রকৃতি, উদ্দেশ্য, ইতিহাসের কিছু সংজ্ঞা, এগুলো তো আমরা বলেছি। এবং ইতিহাসের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ইতিহাসের বাইরে গিয়ে সামাজিক ইতিহাসকে দেখার চেষ্টা করেছি। এখন যেহেতু আমরা সামাজিক ইতিহাসকে দেখার চেষ্টা করেছি, সুতরাং এক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা বোঝা যে সামাজিক ইতিহাসের প্রকৃতিটা কি, মানে সামাজিক ইতিহাসটা আসলে কি। ঠিক আছে। এটা কি আমি বোঝাতে পেরেছি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা শর্ট থাকুক ব্রড থাকুক, এখন সামাজিক ইতিহাসের প্রকৃতিটা কি, এটা একটা বোঝা। তাহলে এখানে যেটা বলতে হবে, ইতিহাস যেহেতু
আহ রাজা বাদশাদের কাহিনীর কথা সাধারণভাবে বলা হয়, তো সামাজিক ইতিহাসের একটু আলাদা ধারণা আছে। ইতিহাস যেমন পূর্বের ঘটনাগুলোকে বর্ণনা করা হয়, হ্যাঁ, আর পূর্বের প্রক্রিয়া, বিশেষ করে আগের ব্যবস্থাটা, মানে কি, একটা একটা সায়েন্টিফিক স্টাডি অফ দ্য রেকর্ড অফ দ্য পাস্ট, পুরনো বিষয়ের, পুরনো সমাজ ব্যবস্থার বা পুরনো অভিজ্ঞতার, হ্যাঁ, সেগুলার বর্ণনা। মানে এটা হচ্ছে যে এটা এমন একটা ই, মানে গবেষণা যেখানে অতীতে কি হয়েছে, পাস্ট এক্সপিরিয়েন্স কি সমাজের, সেটাকে বোঝা। সাধারণত নর্মাল ইতিহাসটা যেটাকে আমরা বুঝি, সেটা সাধারণত আমরা আহ কিছুটা ফোকাস করার চেষ্টা করি রাজনৈতিক ইতিহাস। কিন্তু এই যে রাজনৈতিক ইতিহাস, আহ আহ, সাধারণভাবে যেটাকে আমরা বোঝার চেষ্টা করি, সেটার বাইরে গিয়ে আহ অন্য কোনো ধরনের ইতিহাস আছে কিনা, তখনই আসলে সামাজিক ইতিহাসের বিষয়গুলো চলে আসে। তখন আপনাকে তাহলে সরাসরি এখানে আমি যে কোয়েশ্চেন বা যে ধারণাগুলোর কথা আপনাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা এইখানে একটু বোঝার চেষ্টা করবেন যে সামাজিক ইতিহাসটা বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, তো সামাজিক ইতিহাস বলতে আসলে কি বোঝায়? সামাজিক ইতিহাস হচ্ছে সেটাই যেটা আসলে কোনো জাতির সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটটা কি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, সেটা বোঝায়। তো এই ক্ষেত্রে আপনাদের বইয়ে সামাজিক ইতিহাসের এই ধারণাগুলো পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়, কি কি ভাবে একে সংজ্ঞায়িত করা যেতে পারে, এই জিনিসটা। এবং সামাজিক ইতিহাসের বিষয়বস্তু বা উদ্দেশ্য আহ যা আছে আর কি, মানে কি কি জিনিস নিয়ে সামাজিক ইতিহাস বা এর উপাদান সমূহ কি কি, উৎস এবং উপাদান, এই এই জিনিসটা মোটামুটি পড়লেই আশা করি এখান থেকে ডেফিনেটলি আপনি একটা প্রশ্ন পেতে পারেন। এখন এখানে বলা হচ্ছে যে আমি জোর ইমফেসিস দিচ্ছি সামাজিক ইতিহাসের উৎস এবং উপাদানগুলো, এবং উৎসগুলা হচ্ছে লিখিত উৎস এবং অলিখিত উৎস। বিভিন্নভাবে ইতিহাসের এই বিষয়গুলা আমরা জানতে পারি। এক, দুই হচ্ছে উপাদান সমূহ কি কি। উপাদান উৎস হচ্ছে লিখিত একটা আর অলিখিত। আর এর বিভিন্ন উপাদানগুলো কি কি। উপাদানগুলো হচ্ছে যে আহ, যে আমরা এটা কিভাবে এগুলাকে দেখি। ফর এক্সাম্পল, লুকাচার, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, পৌরাণিক কাহিনী, পরিব্রাজকের বিবরণী, নানান ভাবে এই জিনিসগুলোকে আমরা দেখতে পারি। অর্থাৎ আমরা লিখিতভাবে এক ধরনের পেতে পারি, আরটা হচ্ছে অলিখিতভাবে অনেকের মাধ্যম দিয়ে পেতে পারি। কিন্তু এর উপাদানগুলো প্রকাশিত হয় কখনো মুদ্রা দিয়ে, কখনো দেবদেবীর চিত্র দিয়ে, কখনো কারোর বর্ণনার মাধ্যম দিয়ে আমরা সেটা জানি, কখনো ভাষার মাধ্যম দিয়ে জানি, কখনো ধর্মীয় আচরণ, সেগুলা দিয়ে আমরা এটা বুঝতে পারছি। যেমন আজটেকদের ক্ষেত্রে আমরা বলেছি তার সভ্যতার অবস্থাটা কি। ঠিক আছে, সো লিখিত এবং অলিখিত। এবং অলিখিত উৎসগুলা হচ্ছে সেগুলা আসলে লেখা থাকে না, কিন্তু এগুলা দীর্ঘদিনের চর্চার মাধ্যম দিয়ে, গল্পের মাধ্যম দিয়ে, পৌরাণিক কাহিনী বা লোকগাথার মধ্য দিয়ে আমাদের মধ্যে চলে আসছে। সুতরাং এটাকে বলছি আমরা অলিখিত। আর লিখিতটা সরাসরি কেউ লিখে যেতে পারেন অমুক সময় এই হয়েছিল, বিভিন্ন কিছু দেখে। সুতরাং আপনাকে এক্ষেত্রে যে জিনিসটা বুঝতে হবে, সামাজিক ইতিহাসটা আসলে কি, আর বিষয়বস্তুটা আসলে কি, এ আসলে কি বুঝতে চায়। হ্যাঁ, তো এটাই মূল কথা যে সামাজিক ইতিহাস সাধারণত একটা সমাজের আহ, সমাজের সাংস্কৃতিক, সামাজিক সামাজিক বিবর্তন, ঠিক আছে, তার উৎপাদন পদ্ধতি কি কেমন ছিল, ইতিহাসের ধারাটা কেমন ছিল, এই জিনিসগুলা বোঝায়। ইভেন যে সভ্যতাগুলো আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা সভ্যতা সম্পর্কে সামাজিক ভাবে সে ব্যাখ্যা করার চেষ্টা করে। সুতরাং এটাই হচ্ছে যে মূল। সো এক্ষেত্রে কোয়েশ্চেন খুব স্পেসিফিক বা খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড বা খুব স্পেসিফিক, আমি আবারও বলছি যে সামাজিক ইতিহাস বলতে আসলে আপনি কি বুঝেন, এর বিষয়বস্তু, পরিধি বা উৎস, প্রকৃতি, এই জিনিসটা ব্রডলি ছোট প্রেক্ষাপটেও যদি কেউ দেয়, আমি জানি না, মডারেশন হয়, কোয়েশ্চেনে হয়তো এদিক সেদিক হয়, তবে আমি এটা ধারণা করতে পারি যে সামাজিক ইতিহাস বলতে আপনি কি বুঝেন, এই জিনিসটাকে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আহ আপনার বা ইভেন্ট সমাজ বিজ্ঞান বা এর সাথে আহ, এবং
ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্ক, এই জিনিসগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু বোঝা। মানে যে ইতিহাস সংস্কৃতির কথা বলছি, যে ইতিহাস আমরা আহ সামাজিক প্রেক্ষাপটগুলো বোঝার চেষ্টা করছি, সেটাই হচ্ছে সামাজিক ইতিহাস। যেমন ধরেন, আমরা কিন্তু সভ্যতার ক্ষেত্রে ফেরাও কে ছিল 1 নাম্বার, 2 নাম্বার ফেরাও কে ছিল, তার কি অবদান, সেটা বোঝার চেষ্টা করেছি। বরং আমরা দেখার চেষ্টা করেছি তাদের জীবনযাত্রাটা কেমন ছিল, তাদের সাংস্কৃতিক প্যাটার্নটা কেমন ছিল, হ্যাঁ, তাদের ধর্ম ব্যবস্থা কেমন ছিল। এইটা, এই হচ্ছে সামাজিক ইতিহাস। সুতরাং এইখান থেকে আপনি ডেফিনেটলি, আবারও বলছি, এখান থেকে আপনি ডেফিনেটলি কোশ্চেন আশা করবেন। এবং এই যে এই বিষয়টা সমাজ বিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্কটা কি, যেমন আপনি সমাজ বিজ্ঞানের ছাত্র, খেয়াল করেন, এবং আপনার কাজ হচ্ছে সমাজকে বৃহৎ প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করা। সুতরাং আপনাকে কিন্তু বর্তমান সমাজকে বুঝতে গেলে তার অতীত সামাজিক কর্মকাণ্ডগুলো কি ছিল, যেমন বাংলাদেশের বর্তমান সমাজ কাঠামো যদি আপনি বুঝতে যান, এটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে। ফর এক্সাম্পল, যেমন জমিদারি প্রথার ভূমিকা কি, ব্রিটিশ আমলের ভূমিকা কি, তারপরে আরো ধরেন, আরো 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 পিছনে যদি যান, সুলতানি আমলে কেমন ছিল বাংলা, তাই না, বা সম্রাট অশোকের সময় বাংলা কেমন, এই যে নানান রকম ভাবে, হ্যাঁ, উম, উম, এই যে এই যে সংস্কৃতির যে পরিবর্তন বা পরিবর্ধন গুলো হয়েছে ইতিহাসের প্রেক্ষাপটে, হ্যাঁ, এখানে এই যে সাংস্কৃতিক বিবর্তনটা, এই বিবর্তনটা বুঝো। সুতরাং সমাজ বিজ্ঞান বলে সমাজকে বুঝো, আর সামাজিক ইতিহাস বলে সমাজকেই বুঝো, বা বা পূর্বের সমাজকে বুঝো। এইটাই এখন সমাজ বিজ্ঞান বর্তমান সমাজকে বুঝতেছে, আর সামাজিক ইতিহাস পূর্বের সমাজকে বুঝতেছে। এই প্রেক্ষাপট দুইটা একই। সুতরাং সমাজ বিজ্ঞানের জ্ঞান আপনাকে সামাজিক ইতিহাসের একজন চর্চাকারী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মূল্যবান ভূমিকা পালন করবে, এটাই খুবই স্বাভাবিক। আমি এখানে আবার আপনাদের কাছে ফিরে আসতে চাই। আপনারা কি এই 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 লেসনের মূল বৈশিষ্ট্যটাকে আপনারা কি বুঝতে পেরেছেন এখন বলেন? আমি আসলে কি বলতে চেষ্টা করলাম, বা আপনারা কতটুকু বুঝেছেন, এবং আমরা এটা নিয়ে আর একটু আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। বলেন প্লিজ, বলেন। আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি, কিন্তু আপনি বলেন, আপনারা কি একটু বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমাকে বলেন, আবার আমাদের এখানে কি প্রশ্নটা ইম্পর্টেন্ট, আপনারাই বলেন। কোন প্রশ্নটা এখানে খুব ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে, বলেন। না বললে তো হবে না, বলেন। ইতিহাসের সংজ্ঞা, সামাজিক ইতিহাসের প্রকৃতি, ক্ষেত্র, এগুলো স্যার। আবার বলেন, বুঝতে পারিনি। সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও এবং সামাজিক ইতিহাস আর মানে প্রকৃতি, ক্ষেত্র বা এটাই স্যার আর কি। অর্থাৎ মূলত আমরা সামাজিক বিজ্ঞান, সামাজিক ইতিহাস বলতে আমরা কি বুঝি, বা সামাজিক হুম। ইতিহাস প্রকৃতি বা ক্ষেত্র, এটা আর কি স্যার। আবার, বা পরিধি, ঠিক আছে। প্রকৃতি পরিধি বা ভেরি ক্ষেত্রগুলো, গুড। আওতা। উৎসগুলা কি, কি 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 উৎসগুলা, উপাদানগুলা। জি স্যার। হ্যাঁ, আমি যে যে শব্দ চয়নগুলা করলাম, বইয়ের সাথে একটু মিলিয়ে দেখ, ঠিক আছে। আবারও বলছি, আমি যেগুলো শব্দ চয়নগুলো করেছি, এই শব্দ চয়নগুলো বইয়ের সঙ্গে, আপনারা নোট নিচ্ছেন তো নাকি? আপনারা নোট নেওয়ার চেষ্টা করেন, পরে আপনার খেয়ে হারিয়ে ফেলবেন। তাহলে আমি কি এটা বোঝাতে পেরেছি? আহ হ্যাঁ, যে প্রথম লেসনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সামাজিক ইতিহাস বলতে আপনি কি বুঝেন, সামাজিক ইতিহাসের প্রকৃতি, পরিধি এবং এর উৎসগুলা, উপাদানগুলা কি, এবং অবশ্যই একজন সমাজবিজ্ঞানী হিসেবে সামাজিক ইতিহাসের সাথে আপনি এই সমাজবিজ্ঞানের সম্পর্কটাকে কিভাবে দেখেন। আমি কি আশা করি এটা বোঝাতে পেরেছি। এবং জি এখন স্যার। আসেন, এটা আপনি কোথা থেকে পড়বেন। এখন আসুন, আপনাদের যে বইটা দেওয়া হয়েছে, এবং আমি কিন্তু প্রত্যেকটারই যতটুকু সম্ভব, আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি জানি না আমি ভালো আসছে,
আমি ঠিকভাবে পেরেছি কিনা, কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব আমি প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদেরকে কিন্তু আমি স্ক্যান করে দিয়েছি। সুতরাং এই পুরো চ্যাপ্টারটাই কিন্তু আমি স্ক্যান করে দিয়েছি। ঠিক আছে, আপনারা আশা করি সেটা পেয়েছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আপনি এখানে দেখবেন, আমি আশা করি এখান থেকে আপনি একটা ব্রড কোশ্চেনও আশা করতে পারেন, এবং এখান থেকে আপনি একটা শর্ট কোশ্চেনও আশা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, আহ ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্কটা, ইতিহাস তো আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে বেশি আলোচনা করে, আহ কিন্তু সামাজিক ইতিহাস আসলে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বেশি আলোচনা করে, এই আর কি। হ্যাঁ, তো ইতিহাসের ব্যাখ্যাটার সাথে সমাজ, মানুষের রাজবংশীয় বা এই সমস্ত বিষয়গুলো বেশি প্রেক্ষাপটে হয়, কিন্তু সামাজিক ইতিহাস মোর অফ সংস্কৃতির সাথে তার একটা যোগসূত্র আছে। আচ্ছা, দ্বিতীয় আসেন, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব, বা আমরা এখানে কয়েকটা জিনিস দেখার চেষ্টা করব। আমরা এখান থেকে আমরা যদি এখন যাই আমাদের সিলেবাসের দ্বিতীয় জায়গাটা, দ্বিতীয় অংশটা কি দেখছেন? সমাজের বিবর্তন এবং ধরন। দ্বিতীয় অংশটা কি? সমাজের বিবর্তন এবং ধরন। মানে ইতিহাস যদি বুঝতে যান, আপনি তো বর্তমান সমাজকে দেখবেন না। বর্তমান সমাজ দেখতে গেলে আপনি সমাজ বিজ্ঞান দেখছেন। তো যখন ফিরে যাচ্ছেন তখন আপনি সামাজিক ইতিহাস দেখছেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন সামাজিক ইতিহাস দেখছেন তখন আমরা, আমাদের একটা বড় অংশ ছিল আমরা সমাজগুলো কিভাবে বিবর্তিত হয়েছে, হ্যাঁ, আমরা সেটা কিন্তু দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, অর্থাৎ আমরা বিভিন্ন সমাজগুলো কিভাবে একটার পর একটা উৎপত্তি হয়েছে, আহ সেটা একটু বোঝার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে আমি সরাসরি অন্য আলোচনায় যাওয়ার আগে বা আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে মানুষের জীবন যাপন তো একেবারে একেবারে আদিম অবস্থা থেকে শুরু হয়েছে, তাই না? খাদ্য সংগ্রহ, পশু শিকার, এগুলা থেকে শুরু হয়েছে, এবং আস্তে আস্তে বর্তমান পর্যায়ে আমরা এসে এই উন্নত সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে আমরা এসে পড়লাম। এখন এই যে বিবর্তন, এই যে সিগনিফিক্যান্ট বিবর্তন একটা হয়েছে, এটাই সমাজের বিবর্তন, এবং সমাজ আস্তে আস্তে এটা বিকশিত হয়েছে। এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সরাসরি যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা আমরা এখানে কয়েকজনের ধারণা, সামাজিক বিবর্তনের ক্ষেত্রে কয়েকজনের ধারণাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আহ একটা হচ্ছে আহ মর্গানের সামাজিক বিবর্তনের তত্ত্ব, ভেরি ইম্পর্টেন্ট। মর্গান, লুইস মর্গান একজন নৃতাত্ত্বিক। আপনাদের বইয়ের চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারের এটা একটা আছে, এখানে সরাসরি বলা হয়েছে যে মর্গানের দৃষ্টিতে সমাজের বিবর্তনগুলো কিভাবে হয়েছে। এবং দেখেন আপনারা, হেনরি লুইস মর্গান তার এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থে মানুষ যেমন বিবর্তিত হয়, সমাজও এরকম বিবর্তিত হয় বলে বলেছেন। তিনি কয়েকটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বর্ণ দশা, একটা বর্বর দশা, আর একটা হচ্ছে সভ্য দশা। তাইলে মর্গানের মধ্যে বর্ণ দশা কি অবস্থা? বর্ণ দশার আবার কয়েকটা ভাগ আছে, বর্বর দশার আবার, এই যে বর্ণ দশা একেবারে আদিম সমাজে, একেবারে আদিম সমাজে, আর একটা হচ্ছে বর্বর দশা, এর আবার কয়েকটা ভাগ আছে, আর হচ্ছে সভ্য দশা, এর আবার কয়েকটা ভাগ আছে। হ্যাঁ, যেমন এইটা আপনাদেরকে ভালো করে দেখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এটা কি মর্গান, স্যার। হ্যাঁ, এটা কি বুঝতে মর্গান পেরেছি? পতন। হ্যাঁ, লুইস মর্গানের জি আহ স্যার। লুইস মর্গানের সামাজিক বিবর্তনের যে ধাপগুলা, হ্যাঁ, একটা খুব বিখ্যাত এটা কিন্তু তথ্য।
আপনারা আহ, এটাকে বলা হয় যে এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থটা নৃতত্ত্বের একটা একেবারে ক্লাসিক বই, মানে একেবারে আদি বই, যেটা দিয়ে আসলে নৃবিজ্ঞানের মোটামুটি একটা গোড়াপত্তন হয়েছে। ঠিক একইভাবে সমাজ কিভাবে বিকশিত হয়, সমাজ কিভাবে বিবর্তিত হয়, এই জিনিসটাও কিন্তু আপনার এসছে এটার দ্বারা। সুতরাং মর্গানের এই যে তিনটা স্টেজ, বর্ণদশা, বর্বরদশা, সভ্যদশা, এই তিনটা স্টেজ সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট, যে কিভাবে যদি আপনাদেরকে বলে সমাজ বিবর্তনের যে কোনো একটা গুরুত্বপূর্ণ, তো আমি আমি জানি না কোশ্চেন যদি মডারেশন হয়ে যে কোনো ভাবেই দেয়, সমাজ বিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি বা আপনার দৃষ্টিতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, হ্যাঁ ব্যাখ্যা করুন। তখন এই ক্ষেত্রে যে কোনো ভাবেই হোক, সমাজ বিবর্তন আসলে কি, মানে সমাজকে আসলে একেবারে সমাজ আসলে কি হয়, সমাজ আসলে অতি সিম্পল অবস্থা থেকে আস্তে আস্তে জটিল হয়েছে, এই যে একটা প্রক্রিয়া, এটাই বিবর্তন। তো এই যে বিবর্তন প্রক্রিয়াটা আমরা মর্গানের দৃষ্টিতে যেটা যেভাবে দেখছি, সেটা হচ্ছে বর্ণদশা এর কয়েকটা ভাগ, বর্বর দশা এর কয়েকটা ভাগ, এবং সভ্য দশা এই কয়েকটা ভাগ। এটা আপনাদের বইয়ে মোটামুটি 47 থেকে 49 51 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন, এবং এর মধ্যে এটা পাবেন। এছাড়াও এটা বাইরে ইন্টারনেট বা যে কোনো জায়গা থেকে মর্গানকে যদি আপনি পড়েন একই রকম। মর্গান নিয়ে কেমন কোনো ডিস্টোরশনের কোনো সুযোগ নেই, কারণ মর্গানের এই তত্ত্বটা অত্যন্ত পরিচিত একটা তত্ত্ব, যেটা দিয়ে আপনি সমাজের বিবর্তন গোটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় দ্বিতীয় ধারণাটা আমি যেটা ফোকাস করার চেষ্টা করছি, আহ সেটা হচ্ছে আহ আহ আপনাদের আহ, 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 ও এই ক্ষেত্রে এটাও তো খেয়াল করেন, যে সমাজ বলতে আসলে কি বোঝায়, সমাজ বিজ্ঞানের ছাত্ররা তো এটা অবশ্যই জানতে হবে। 3 নাম্বার চ্যাপ্টারে, আপনাদের 3 নাম্বার চ্যাপ্টারে যাবেন, এটাও 2 নাম্বার লেসন, কিন্তু পার্ট 2 সেটা ঠিক আছে, কিন্তু বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার। এইখানে আপনি বর্ণনা, আপনি একটু দেখার চেষ্টা করবেন। আহ আহ, এখানে আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানী আছেন, যার তত্ত্বটা আমরা আলোচনা করেছি, যদিও আমরা বেশ কয়েকজনেরটা আলোচনা করেছি, এটি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আহ, আমরা স্পেসিফিক্যালি ফোকাস করতে চাই গারহার্ড লিন্সকি। আপনাদের বইয়ের 122 পৃষ্ঠা থেকে মোটামুটি 126 পৃষ্ঠা পর্যন্ত, হ্যাঁ, গারহ্যান্ড লিন্সকির আর একটা তথ্য আছে, যে ক্লাসিফাইং সোসাইটি, মানে সমাজের প্রকারভেদ কি। এটাও এক ধরনের সামাজিক বিবর্তনের একটা তথ্য, যে তথ্যের মাধ্যম দিয়ে সমাজে বিভিন্ন ধরনগুলো আসলে সাধারণত তিনি বলেছেন। তিনি আসলে কয়েক ধরনের সমাজকে ব্যাখ্যা করেছেন। এটা মর্গানের বিবর্তনের তত্ত্বের সাথে একটু ভিন্ন। মর্গানের বিবর্তনটা একটার পর আরেকটার কথা বলেছেন, কিন্তু এখানে তিনি একটার পর আরেকটার কথা বলেছেন, এটা সত্য, কিন্তু এখানে একটার পর আরেকটা এসছে, এটা যেভাবে বোঝা যায়। কিন্তু যদি বলা হয় টাইপ গুলা কি, সমাজের ধরনগুলা কি, সরাসরি আপনি বলে দিতে পারেন লিন্সকি যেভাবে বলেছেন। একটা হচ্ছে শিকার এবং সংগ্রহমূলক সমাজ, একটা হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ, হর্টিকালচার সোসাইটি, একটা হচ্ছে পশুপালন সমাজ, একটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ, আর একটা হচ্ছে আধুনিক শিল্পায়িত সমাজ। এই 5 রকম, এবং বিস্তৃত পরিসরে আপনাদের এখানে ব্যাখ্যা করা হয়েছে, আহ আহ যেটা যেটা অতীব গুরুত্বপূর্ণ। আম, আমি আশা করি যে এই ধরনের কোশ্চেন গুলা অত্যন্ত গুরুত্ববহ, কারণ সমাজ কত প্রকার এটা দিয়েও কিন্তু আপনারা বুঝে যায়। যখন আপনি আদিম সমাজের কথা বলছেন, এটা আদিম আদিম ইতিহাসকেই আপনি প্রেক্ষাপট করছেন। সুতরাং আপনাদের বইয়ে বেশ কয়েক জায়গায় বলা হয়েছে শিকার সংগ্রহ সমাজ, উদ্যান সমাজ, হ্যাঁ, পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ, শিল্পোন্নত সমাজ। ইভেন এখন আজকে আমরা কি বলি, আপনি লিন্সকি শিল্প সমাজ পর্যন্ত বলেই থেমেছেন, ঠিক আছে। এখন তো পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ সমাজও বলা হচ্ছে, বা উত্তর আধুনিক সমাজ। হ্যাঁ, যদি আপনাদেরকে কোশ্চেনটা এরকম দেয় যে হুম, যে কত ধরনের সমাজ, তখন কিন্তু আপনি শিল্প সমাজও বলবেন,
এবং উত্তর আধুনিক সমাজও বলতে পারেন, পোস্ট মডার্ন সমাজ। আর যদি সরাসরি লিন্সকির কথা বলে, তাহলে আপনি ওই লিন্সকি পর্যন্তই থেমে যাবেন। ঠিক আছে? লিন্সকি আসলে পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ সমাজের কথা বলেন নাই, তিনি শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটির কথাই বলেছেন। আমি এইখানে এই জিনিসটাই এখানে ফোকাস করতে চাই যে লিন্সকির ব্যাখ্যাটা আসলে কি। অর্থাৎ এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে সমাজ কি, এবং মর্গানের সামাজিক বিবর্তন। তো আমি মার্ক্সটা এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি এর থেকে ওই দুইটাকে বেশি ফোকাস করার চেষ্টা করছি। আমি মনে করছি যে ওই দুটো বেশি ইম্পর্টেন্ট, যে মর্গানের সামাজিক বিবর্তন তত্ত্ব এবং লিন্সকির বিভিন্ন ধরনের সমাজ, হ্যাঁ, ও সমাজের প্রকারভেদ। আচ্ছা, এখানে আমি আপনাদের কাছে ফিরে আসতে চাই। এখন বলেন, আপনারা এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? বল, আমি এখানে কি বললাম সেটা বলেন। বলেন আপনারা বুঝেছেন কিনা বা শুনেছেন কিনা, সেই জিনিসটা আমার একটু কনফার্ম হতে হবে। স্যার বলেন। মর্গানের সামাজিক বিবর্তন তত্ত্বটা দিতে বলছেন আর কি। আচ্ছা, আর আর কি বললাম? এ- এটা কত নাম্বার চ্যাপ্টারে আছে আপনাদের বইয়ের? স্যার পার্ট 3। আপনাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে আছে, আপনাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে আছে। স্যার আহ যে বইটা সাজেস্ট করছিলেন ওই বইটাই তো? জি, ঠিক আছে। জি স্যার। এবং আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে, আপনারা লিখে রাখেন। আর জি স্যার, আমি পেয়েছি। আর 3 নাম্বার চ্যাপ্টারে আছে লিন্সকি, ঠিক আছে। জি স্যার। তাহলে লিন্সকি আছে 3 নাম্বার চ্যাপ্টারে। তাহলে আপনাকে এই প্রথম চ্যাপ্টার এবং সরি দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারে এই দুইটা বিষয় আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। স্যার তৃতীয় চ্যাপ্টারে তো ওই যে মার্কসীয় আছে। মার্কসও আছে, মার্কসও আছে, মার্কস ছাড়াও লিন্সকিও আছে, আছে। স্যার দুটোই আছে। হ্যাঁ, এটাই পেয়েছি। পেয়েছেন? ভেরি গুড। জি স্যার। হ্যাঁ, লিন্সকিও আছে, লিন্সকিও আছে। আপনি এইখানে বলা হচ্ছে কি লিন্সকি আসলে ক্লাসিফাই করেছেন, কত প্রকার সমাজ ব্যবস্থা সেটার একটা ক্লাসিফিকেশন করেছেন, ঠিক আছে। দিস ইজ সামথিং ভেরি গুড, যে লিন্সকি কিভাবে সমাজকে ক্লাসিফাই করতে পেরেছেন, ঠিক আছে। আহ, আমার মনে হয় যে আপনারা এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এখানে দুটা জিনিস নিয়ে একটু ফোকাস করার চেষ্টা করছি। একটা হচ্ছে, তবে এটা সত্য যে আপনি সমাজ কি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। হুম। এবং সমাজকে যদি স্যার বলা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। জি বলেন, প্লিজ প্লিজ ওই যে বলেন। তৃতীয় পাঠের যে সভ্যতার উত্থান, বিকাশ ও পতন সংক্রান্ত তথ্য সমূহ, এখানে অনেকগুলা তথ্য দেওয়া আছে। এগুলা কি মানে তৃতীয় সবই কি পাঠে, যে 4.6 এর আন্ডারে এগুলা সবই পড়তে হবে না? তৃতীয় পাঠে আমরা যাইনি ম্যাডাম। আহ ওকে তৃতীয় স্যার। পাঠে কি, তৃতীয় পাঠে এখনো যায়নি পারহ্যাপস। হ্যাঁ, আমরা দ্বিতীয় পাঠে আছি। হ্যাঁ, দ্বিতীয় পাঠে যেহেতু আছি, তো আমরা দ্বিতীয় পাঠটা নিয়ে থাকি। তবে আমি আশা করি দ্বিতীয় পাঠে আমরা যাব, ঠিক আছে। তো প্রথম জি পাঠ স্যার। বুঝেছেন, দ্বিতীয় পাঠটাও বুঝেছেন। দ্বিতীয় পাঠে আমি, বুঝেছি। হ্যাঁ, ফোকাস করেছি মর্গান এবং লিন্সকির উপর। হ্যাঁ, বা এই যে সমাজের প্রকারভেদ, আপনি এখানে লিন্সকি যেভাবে বলেছেন এটাও কিন্তু একই কথা, সমাজের প্রকারভেদ। হ্যাঁ, অর্থাৎ আদিম সাম্যবাদী সমাজ, উদ্যান সমাজ। হ্যাঁ, আপনাদের পুরা তৃতীয় চ্যাপ্টারটাই ওই পার্ট 2 নাম্বার সম্পর্কে মারাত্মকভাবে বর্ণিত আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাই পার্ট 3-এ। আমরা আজকে কিন্তু এই পর্যন্তই থাকবো, কারণ আমরা সভ্যতার এই কাহিনীগুলো নেক্সট ক্লাসে বা কালকে বলবো, বলে আমরা শেষ করব। হ্যাঁ, এরপরে যদি কোনো আলোচনা থাকে, তবে আজকে আমরা এই পর্যন্ত থাকবো, এর বেশি যাব না।
কারণ এই জিনিসগুলো আবার আপনাদেরকে বলবো আজকে, আবার সময় পেলে আবার একটু দেখবেন, কালকে কোনো কোয়েশ্চেন থাকলে আবার আমরা সেটা নিয়ে একটু করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আরো অনেকের অনেক কথা বলেছি, আমরা অনেকেরটা অনেক কিছু শুনেছি। পড়ার সময় তো অনেক কিছু পড়তে হয়। সরি, আপনাদের 4 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে, 4 নাম্বার চ্যাপ্টার, এটার নাম হচ্ছে সভ্যতা, ধারণা এবং তত্ত্ব। হ্যাঁ, এইখানটায় হয়তো একটু আগে এক ম্যাডাম বলছিলেন সভ্যতার কথা। আমরা এখানে, এটা কিন্তু বেশ বড় একটা তথ্য। আমরা এখানে কয়েকটা জিনিস একটু দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আসলে এটা কনসেপচুয়ালি আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা বেশ কয়েকজনের কথা বলেছি। আমরা সরি, আমরা এই 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি, সভ্যতা কি, খেয়াল করেন, হোয়াট ইজ সিভিলাইজেশন। এবং প্রথম কথা, সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য। সভ্যতা কি, হ্যাঁ, বা সভ্যতা কাকে বলে, হ্যাঁ, সরি, সভ্যতার শ্রেণী বিভাগ, প্রাচ্যের সভ্যতা, পাশ্চাত্যের সভ্যতা, তাই না? এই যে একটু বললেই হবে। এবং আহ এবং বিভিন্ন যুগের সভ্যতা, প্রাচীন যুগের সভ্যতা, মধ্যযুগের সভ্যতা। আপনারা এখানে আপনাদের বইয়ের 4 নাম্বার চ্যাপ্টারে 142 পৃষ্ঠার মধ্যে 142, 43, 146, 47 এই জায়গাটায় আপনি এটা পেয়ে যাবেন যে সভ্যতা কি, সভ্যতার সাথে সংস্কৃতি, সভ্যতা কত প্রকার, এবং সভ্যতার সাথে সংস্কৃতির সংস্কৃতির সম্পর্ক। ছোট প্রশ্ন হোক, বড় প্রশ্ন হোক, যেভাবেই দেয়, আহ, এই এই জায়গায় এটা আপনাকে এক, এটা আপনাকে দেখতে হবে। 2 হচ্ছে, খুব খেয়াল রাখছি, 2 হচ্ছে আপনাকে আহ আরেকটা জিনিস দেখতে হবে। আহ আমরা, আপনাদের মনে আছে কিনা, আহ সভ্যতার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে, আহ সভ্যতার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আমরা কয়েকজন স্কলারের ভূমিকা পড়েছিলাম, যেমন আহ আহ ইবনে খালদুন, আশিরিয়া, এই ধরনের। তবে আমি এত কিছুতে যাচ্ছি না, আমি সরাসরি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ক্ষেত্রে একজন বিখ্যাত ঐতিহাসিকের তত্ত্বটা আমরা পড়েছিলাম, সেটা উপর ফোকাস করা। সেটা হচ্ছে টয়েনবি। টয়েনবি নামে একজন স্কলার আছেন। 159 পৃষ্ঠায় আমরা সেটা বলেছি যে টয়েনবি বলেছেন যে মানুষ কেন সভ্যতা বিকাশ করতে চায়। হ্যাঁ, আহ কি 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 প্রকৃতি থেকে, মানে কি কি ড্রাইভ গুলো তার কাজ করে, মানে কোথায় সে স্টিমুলেশনটা পায়, কোথায় সে উদ্দীপনাটা পায়, কেন সে সভ্যতা বিকাশ করতে সহায়তা করে বা কেন চায়। এই যে এই ধারণাটা এটা আরেকবার একটু বলেন স্যার, শুনি নাই। আমরা বলছি যে আপনাদের প্রথমে তো বললাম এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সভ্যতা কি, সভ্যতার প্রকারভেদ। আর দ্বিতীয় হচ্ছে সভ্যতার সাথে সংস্কৃতির সম্পর্ক। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর 3 হচ্ছে, এই যে আপনাদের সিলেবাসে দেখেন বলা হচ্ছে যে সভ্যতার উত্থান বিকাশ। এই সভ্যতার উত্থান এবং বিকাশ সম্পর্কে কয়েকজনের তত্ত্বের কথা আমরা পড়েছি। একজনের তত্ত্ব হচ্ছে টয়েনবি, একজন বিখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। আপনাদের বইয়ে 159 পৃষ্ঠার মধ্যে আছে। আপনারা এই টয়েনবির তত্ত্বটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, টয়েনবি কি বলেছেন, কেন সভ্যতা
কি কি প্রক্রিয়ায় সভ্যতা বিকশিত হয়। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন সবাই? আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, অর্থাৎ সভ্যতা কি, সভ্যতার সাথে সংস্কৃতি এবং সভ্যতার পার্থক্যগুলোকে এবং সভ্যতার উত্থানের পিছনে অনেকগুলো তত্ত্ব আছে, তার মধ্যে আমরা স্পেসিফিক্যালি একটু বোঝার চেষ্টা করছি টয়েনবি কি বলেছেন। ঠিক আছে, এটা আমার প্রেক্ষাপট থেকে আমি বলছি, এটা একটু ধরার চেষ্টা করবে। তো আজকে আমরা এই পর্যন্ত থাকবো। নেক্সটটা যেহেতু অনেকটা বড়, বিভিন্ন ধরনের সভ্যতা, তো নেক্সট ক্লাসগুলা কালকে আমরা সভ্যতার বাকি অংশটা বলে শেষ করব। এখন এই পর্যন্ত যা বললাম, যে কয়েকটা সম্ভাব্য টপিকের কথা আমরা আলোচনা করেছি, দেখি আপনারা কেউ যদি একটু সামারাইজ করতে পারেন, বলেন তো। বলেন, আজকে আমরা কি কি বললাম? প্রথম চ্যাপ্টার থেকে স্যার সামাজিক ইতিহাসের সংজ্ঞা এবং সামাজিক ইতিহাসের প্রকৃতি ক্ষেত্র এবং সামাজিক ইতিহাসের উৎস ও উপাদান। হুম, আবার দ্বিতীয় অধ্যায়ের এখানে স্যার মর্গানের দৃষ্টিতে সামাজিক বিবর্তন কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা। তারপরে সামাজিক প্রকারভেদ, তারপরে সভ্যতা কি, সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য, তারপর সভ্যতা বলতে কি বোঝায় স্যার, সভ্যতার প্রকারভেদ এবং হুম। লেনস্কি ব্যাপারটা স্যার বলছিলেন আপনি। সভ্যতাটা তো পরে আসবে, ল্যান্ডস্কেপটা তো আগে আসতে হবে ভাই। হ্যাঁ, জি স্যার। সভ্যতাটা পরে আসবে। আমি বলছি, হ্যাঁ, সমাজ কি, সমাজের প্রকৃতি কি, সরি, সমাজের প্রকারভেদ কি, হ্যাঁ, বা সরি, সমাজের বিবর্তনটা বলতে হবে আগে, না মর্গানেরটা। জি স্যার। তারপরে আপনি সমাজের কত ধরনের সমাজ বা সমাজের প্রকারভেদটা কি, ফর এক্সাম্পল, তখন সেই ক্ষেত্রে আপনি লেন্সকিটা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মন চাইলে মার্কসটাও একটু দেখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে লেন্সকিটটা আপনাকে দেখতে হবে, মর্গানেরটা দেখতে হবে। এই তারপরে আমরা এসছি সভ্যতা, তাই না? তারপরে এসছি কোথায়? সভ্যতা। বলে সভ্যতা। এখানে বলেছি সভ্যতা, সভ্যতা কি, সভ্যতার প্রকারভেদ কি, হ্যাঁ, মানে সোর্সটা আসলে কি, প্রাচ্যের সভ্যতা, পাশ্চাত্যের সভ্যতা। তারপরে আমরা বলার চেষ্টা করেছি সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য। পার্থক্য। ভেরি গুড। আর এখানে সভ্যতার বিকাশের ক্ষেত্রে অনেকে অনেকগুলো তথ্য দিয়েছেন, তার মধ্যে আমরা ক্লাসে দুইটা পড়েছিলাম, একটা হচ্ছে টয়েনবি আর একটা হচ্ছে ইবনে খালদুন। তবে এই ক্ষেত্রে আমরা টয়েনবির সামাজিক সভ্যতার উত্থান এবং বিকাশের ক্ষেত্রে যে তথ্যটা আছে, এই তথ্যটা একটু ভালো করে বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। ঠিক আছে, এই তো আজকে আমরা এখানেই থাকবো। নেক্সট ক্লাসে কালকে আমরা বাকিগুলো সভ্যতার শ্রেণীভেদ গুলা পড়বো। ঠিক আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। এর মধ্যেও কারোর জন্য কোনো কোশ্চেন থাকে আমরা আগামীকালকে সেটা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। জি জি স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকি। হ্যাঁ, আচ্ছা, আমি কি যেতে পারি তাহলে? আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। ওকে, তাহলে ভালো থাকেন, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কালকে আপনাদের কোনো বিষয় থাকলে আমরা শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা সবাই আসার চেষ্টা করুন। আজকে বেশ অনেকজন এসেছেন, আশা করি আগামীকালকেও আসবেন ইনশাল্লাহ।